হ্যালো গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আজকে আমি এক্সপ্লেন করব আই ওয়াজ রিইনকার্নেটেড অ্যাজ দ্য সেভেন প্রিন্স অ্যানিমের এপিসোড 14। তো গাইস, আমরা এপিসোড 13তে যে বিষয়টা দেখেছিলাম, সবার প্রথমে একটা অ্যাঞ্জেলের সাথে লয়েডের যে ফাইটটা দেখেছিলাম, সেটা তো শুধু ইন্ট্রো ছিল। আজ সেই সম্পূর্ণ ফাইটটাই এই এপিসোডে দেখতে পাবো। আর হ্যাঁ গাইস, আপনি যদি এই ভিডিওতে নতুন হয়ে থাকেন, আগের এপিসোডগুলো না দেখে থাকেন, তাহলে ডিসক্রিপশনে দেওয়া সেভেন প্রিন্সের প্লেলিস্টটি চেক করতে পারেন। সেখানে এই সেভেন প্রিন্স অ্যানিমের সবগুলো এপিসোড পেয়ে যাবেন। তো গাইস, এই এপিসোডটা কিন্তু আপনাদের সম্পূর্ণ দেখতে হবে, কেউই মিস করবেন না। কারণ এপিসোডের শেষে আপনারা এমন একটা চরিত্র সম্পর্কে জানতে পারবেন যে এই সম্পূর্ণ চার্চকে ম্যানিপুলেট করছে, বলতে পারেন এই ডিভাইন সর্সারির সিস্টেমকে ম্যানিপুলেট করছে। তবে তার কখনো ডিভাইন সর্সারি পাওয়ারই কথা নয়। তাহলে সে কিভাবে এই ডিভাইন সর্সারির সম্পূর্ণ সিস্টেমকে কন্ট্রোল করছে? সে এই গল্পের অন্যতম সেরা একজন মাস্টার মাইন্ড। আর গাইস, সে কিন্তু এই একটা চার্চকে কন্ট্রোল করছে না। তার আন্ডারে আরো শত শত চার্চ আছে। আর প্রতিটা চার্চে কে কতটা শক্তিশালী হবে, সেগুলোকে সে কিভাবে ডিভাইন সর্সারির অজুহাতে ম্যানিপুলেট করে, সেটা আপনারা ধীরে ধীরে জানতে পারবেন। আর গাইস, আপনাদের কি মনে আছে সিজন 1-এ একটা এপিসোডে বলেছিলাম লাক্সা আর ইনফিনিটি শ্যাডোল মুখোমুখি হয়, তবে তাদের মধ্যে কোনো ফাইট হয়নি। দুইটা পাওয়ারই দুইটার জায়গায় বেস্ট। না গাইস, আর স্পয়লার দিব না, তাহলে ঘটনা অনেক বড় হয়ে যাবে। এর থেকে ভালো এক্সপ্লেইন শুরু করি, পরবর্তীতে ধীরে ধীরে আপনাদের সবকিছুই জানাবো। আগের এপিসোডে আমরা দেখেছিলাম ঈশার তার মিউজিকের মাধ্যমে ডিভাইন সর্সারি অ্যাক্টিভ করে। তবে গাইস, এইটাকে অসম্পূর্ণ ডিভাইন সর্সারি বলা যায়, কারণ ঈশার আর সারিয়া যখন একসাথে গায় তখনই এই ডিভাইন সর্সারিটা সম্পূর্ণ হয়। যদিও এখানে ডিভাইন সর্সারির মেইন সোর্স ঈশার, তবে সে সারিয়াকে ছাড়া গাইতে পারে না। যাই হোক, লয়েড ঈশারের মিউজিকের ডিভাইন সর্সারি ফলো করতে করতে মেঘের ওপারে চলে আসে। সেখানে সে একজন ডিভাইন সার্ভেন্টকে দেখতে পায়। আর লয়েড তার দৃষ্টি মিউজিকের শুরু থেকেই অনুভব করতে পারছিল। আমরা দেখি ওই ডিভাইন সার্ভেন্ট বসে বসে সারিয়া আর ঈশারের মিউজিক দেখছে। তখন লয়েড বলে সে কি করছে। তখন আমরা জানতে পারি এই শালায় আসলে ঈশার আর সারিয়াকে অনেক পছন্দ করে। বলতে পারেন ঈশার আর সারিয়া এই ডিভাইন সার্ভেন্টের ক্রাশ। তখন তো ঈশার আর সারিয়ার মিউজিক দেখে ডিভাইন সার্ভেন্ট লাফালাফি করছিল। সে বলে, ঈশারের গান আমার পুরাই মন ছুঁয়ে দিল রে। আর সারিয়া যখন ইনস্ট্রুমেন্ট বাজায়, যেন মনে হয় আকাশ থেকে পরি নেমে এসেছে। না, এখানে আর থাকা যাবে না, আমারও গিয়ে ওই পার্টিতে অংশগ্রহণ করতে হবে। হতে পারে আমিও। এটা বলেই সে মনে মনে চুম্মাচাটি শুরু করে। তখনই লয়েড ওই ডিভাইন সার্ভেন্টের দিকে একটা মেঘের টুকরো ছুঁড়ে মারে। তখনই ওই ডিভাইন সার্ভেন্ট বলে, আরে এটা কেমন বেয়াদবি, কোন গর্ধব আমার দিকে এভাবে মেঘের টুকরো ছুঁড়ে মারছে। তখন ওই অ্যাঞ্জেল অথবা ডিভাইন সার্ভেন্ট লয়েড আর গ্রিমকে দেখে টাসকি খেয়ে যায়। সে বলে, একটা মানুষের বাচ্চা এমনটা করেছে? অসম্ভব, একটা মানুষের বাচ্চা হেভেনে কি করছে? তখনই ওই ডিভাইন সার্ভেন্টের পার্সোনালিটি চেঞ্জ হয়ে যায়। শালায় উড়াধুরা পাট লইতে শুরু করে। সে বলে, তোমাদের মানুষদের সীমা অতিক্রম করা একদমই উচিত নয়। এটা ডিভাইন সার্ভেন্ট জেহরিলের আদেশ। তোমরা যার সামনে দাঁড়িয়ে আছো সে হেভেনের 64 জন অ্যাঞ্জেলের চাকর, একজন ডিভাইন সার্ভেন্ট। গাইস, বিষয়টা কিন্তু আসলেই সত্য। শালায় চাকর হইয়া পাট লয়। লয়েড বলে, নিমেষেই তার চরিত্র বদলে গেল। তখন ওই ডিভাইন সার্ভেন্ট বলে, তোমরা আমাকে এটা বলো, তোমরা মানুষ হয়ে এখানে কিভাবে আসলে? এটা মানব জগৎ থেকে অনেক দূরে, সম্পূর্ণ অন্য একটা দুনিয়া। তুমি যদি মানব জগৎ থেকে এখানে আসতেও চাও, তবুও তোমার পক্ষে এর দেয়াল ভেদ করা সম্ভব নয়। লয়েড বলে, আমি জানি না, তবে তুমি কি আমাকে ডিভাইন সর্সারি শিখাতে পারবে? তখন ওই সার্ভেন্ট বলে, সব কিছু বুঝে গেছি। আমার মতো এত সুন্দর অ্যাঞ্জেলকে দেখে তোমাদের মতো মানুষদের ডিভাইন সর্সারির প্রতি আগ্রহ আসাটা একেবারেই তুচ্ছ একটা বিষয়। আমি জানি এখন তোমরা এর জন্য কাকুতি মিনতি করবে, তো আসো এখানে আমার কাছে এসে নত হও। তখন গ্রিম বলে, তুমি যতটুকু জানো ততটুকুই শিখাও না রে বাবা, না হলে কিন্তু আমরা মানব জগতে গিয়ে বলে দেব হেভেনের ডিভাইন সার্ভেন্টরা মেয়েদেরকে দুশ্চরিত্রের চোখে দেখে। ডিভাইন সার্ভেন্ট জেহরিল বলে, গর্ধব গর্ধব গর্ধব, তুমি আসলেই একটা গর্ধব, তোমার কথা কেউই বিশ্বাস করবে না। তবে সবচেয়ে বড় কথা হলো, আমার থেকে ভালো আর কেউই তোমাদেরকে ডিভাইন সর্সারি শেখাতে পারবে না। আর এটা শুধু তাদের জন্যই আমি যাদেরকে এর যোগ্য মনে করি। তোমরা এখনই বাড়ি ফিরে যাও, তোমাদের পাপকর্মের জন্য আমি কোনো শাস্তি দেব না। তখনই জেহরিল তার হাতে একটা ডিভাইন ম্যাজিক কাস্ট করে এবং বলে, চলে যাও এখান থেকে, আমি বারবার বলবো না। লয়েড বলে, প্লিজ রাজি হয়ে যাও না। তখনই জেহরিল বলে, লাক্সা। তখনই তার অনেকগুলো ম্যাজিক সামান হয় আর সেগুলো অনেক বড় ক্রিস্টাল সর্ডে কনভার্ট হয়ে যায়। জেরিল বলে, আমি আগেই বলেছিলাম আমি বারবার বলবো না। তখন সেই ক্রিস্টাল সর্ডগুলো লয়েডের দিকে ছুঁড়ে মারে। তখন তো এটা আমাদের জানা কথাই যে লয়েডের এতে কিছুই হবে না, সে ব্যারিয়ার অন করে। তখন তো জেহরিলও পুরাই ফ্লোতে। জেহরিল বলে,
অশুভ মানব, মনে হচ্ছে তুমি তোমার পথ ভুলে গিয়েছো। জেরিল এটা দেখে অনেক রেগে যায়। এরপর সিন চেঞ্জ হয় চার্চের দিকে। লয়েডকে খুঁজে না পেয়ে র্যান কান্নাকাটি করছে। র্যান বলে, এখন আমরা কি করব? লয়েড আমাদের না বলেই কোথাও পালিয়ে গেছে। ব্যাবিলন বলে, শান্ত হও র্যান, লয়েড যাওয়ার আগে কি তোমাকে কিছু বলেছিল? আর তুমি কিভাবে জানলে যে লয়েড পালিয়ে গেছে? র্যান বলে, এমনটা মনে হচ্ছে কারো দৃষ্টি আমাদের উপর রয়েছে। ব্যাবিলিয়ন বলে, কারো দৃষ্টি? কেউ আমাদের দেখছে? আমার তো এমনটা মনে হচ্ছে না। গাইস, র্যান ও লয়েডের মতো এই বিষয়টা অনুভব করতে পেরেছে। তখন ব্যাবিলন বলে, আচ্ছা ঠিক আছে, আমিও একটু আসছি। এরপর ব্যাবিলনও ওই স্থান থেকে বেরিয়ে আসে। তখন র্যান বলে, তুমিও পালিয়ে যাচ্ছ ব্যাবিলন? ব্যাবিলন যাওয়ার সময় ভাবে কোনো কিছু একটা তো অবশ্যই ঘটেছে, আর বাহিরে অনেক মেঘ পড়েছে। আশা করি এটা বৃষ্টির মেঘ নয়। এরপর সিন চেঞ্জ হয় লয়েডের দিকে। লয়েড জেরিলের সাথে ফাইট শুরু করেছে। জেরিল তার ডিভাইন সর্সারির মাধ্যমে ক্রিস্টাল সোয়ার্ড লয়েডের দিকে ছুড়ে মারছে, আর লয়েড সেগুলোকে রুখে দিচ্ছে এবং বলে, আরে বাহ, এই সোয়ার্ডগুলো তো আসলেই অসাধারণ। ডিভাইন সর্সারিও অসাধারণ। এগুলো দেখতে পালকের মতো, তবে এগুলো স্টিলের থেকেও বেশি ভারী। আর যদি স্পেল টেকার সোয়ার্ডের কথা বলি, আমার কিছুই বুঝে আসছে না। ও না, এখন বুঝতে পেরেছি, ম্যাজিক দিয়ে তৈরি করা তলোয়ারকে ফিজিক্যাল অবজেক্ট মনে করতে হবে, কাস্টিং নয়। সে এই শর্টগুলোকেই আবার ব্যবহার করতে পারে। আমি শতভাগ নিশ্চিত সেই লাক্সার শর্ট যেগুলো ব্যবহার করছে, শুধু মানা ইউজ করে লিমিটলেসভাবে এইগুলোকে তৈরি করা সম্ভব। আসলেই এই ম্যাজিকটা চমৎকার। তো এখন আমি কি করব? এখন আমায় দেখতে হবে এই ম্যাজিকটা আমার ম্যাজিকের সামনে কতক্ষণ টিকে থাকতে পারে। তো গাইজ, বুঝলেন, লয়েডের খেলা শুরু। তো লয়েড কাস্ট করে অ্যালভেন সেফার অ্যাকোয়ালাম কাস্কারিয়া প্যারালান্স ইনফিনিস টেরালান্স ডিফিস। তখনই লয়েডের 4 এলিমেন্ট একসাথে অ্যাটাক করে। আর জেহেরিল এটা দেখে হতবম্ব। তখন তো জেহেরিল একটা শিল্ড তৈরি করে, তবে এতে কোনো লাভ হয় না। তখন জেহেরিল ভাবে স্বর্গলোকের এত শক্তিশালী শিল্ডে ফেটে যাওয়ার দাগ এমনটা অসম্ভব। তখন লয়েড 1 সেকেন্ডের জন্য জেহেরিলের পিছনে এসে পড়ে। লয়েড বলে, শোনো, তুমি কাকে ধোকা দেওয়ার চেষ্টা করছো? তখনই জেহেরিল পিছনে শর্ট ঘুরালে দেখে লয়েড তার পেছনে নেই। তারপর জেহেরিল বলে, লাক্সাকে কেউই হারাতে পারবে না। আমি তোমার নতুন সর্সারির কন্টাকে এসে লাক্সাকে অপবিত্র হতে দেব না, বুঝেছো? আর একটা মানুষ কখনোই ডিভাইন সার্ভেন্টের সামনে টিকে থাকতে পারে না। তখন সে দেখে লয়েড তার সামনে নেই। সে বলে, আরে গেল কই? সে কোথায়? মনে হচ্ছে ভয় পেয়ে পালিয়ে গেছে। লয়েড বলে, কোনো মতে বাঁচলাম, যেভাবেই হোক এর সেলফ কনফিডেন্স কমাতে হবে। তারপর জেহেরিল লয়েডকে আবার দেখতে পায় এবং বলে, তুমি আমার কনফিডেন্স কমাতে চাও? একটা অ্যাঞ্জেলের ক্ষমতা সম্বন্ধে তোমার কোনো ধারণা আছে? তোমার অ্যাটাক কখনোই আমার কাছে পৌঁছাতে পারবে না। আমি তোমার সব অ্যাটাককে ধোকা দিতে পারি, তাই এখনই এখান থেকে চলে যাও। তখনই লয়েড আর একটা কাস্টিংয়ের জন্য রেডি হয় এবং বলে, তুমি আমার এটাকে ধোকা দেবে? আমার মনে হয় না তুমি এমনটা করতে পারবে। এরপর লয়েড জেহেরিলের চারপাশে শ্যাডো উলফ কাস্ট করে। গিসান অ্যাটাকের জন্য যে ধরনের টেলিপোর্টেশন ব্যবহার করত, লয়েডের এই টেলিপোর্টেশন অ্যাটাক গিসানের থেকে অনেক বড় ছিল। তখনই লয়েড বলে, অ্যাটাক, আর জেহেরিল এই অ্যাটাক দেখে শিউরে ওঠে। তখন তো জেহেরিলের ওপর অনেক বড় একটা ফায়ার ব্লাস্ট হয়। এটা দেখে গ্রিম চমকে যায়। এরপর আমরা দেখতে পাই ওই অ্যাটাকে জেহেরিলের আসলে কিছু হয়নি। সে আবার ওই অ্যাটাককে ধোকা দিয়েছে এবং বলে, এটা কিভাবে সম্ভব হতে পারে? লয়েড বলে, এখনও আমার এটাকে ধোকা দিতে পারছো? ভুলটা আসলে আমারই, নাকি আমি টেলিপোর্টেশন করাটাই ভুল করেছি? তখন গ্রিম ভাবে, শ্যাডো উলফ স্ট্রাইক, এটা ওই অ্যাটাকটাই যেটা গিসান প্রিন্স লয়েডের উপর ইউজ করেছিল, যেখানে টেলিপোর্টেশনের মাধ্যমে যে কোনো অবজেক্টকে ঠিক টার্গেটের সামনে নিয়ে আসা, যাকে বলে অফেন্সিভ টেলিপোর্টেশন। তবে প্রিন্স লয়েড এটা যখন করেছে, এটা তার থেকে বেশি শক্তিশালী আর লাগামহীন ছিল। এরপর গ্রিম লয়েডকে এসে বলে, এটা অনেক ইমপ্রেসিভ ছিল মাস্টার, কিন্তু এগুলো একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? তাকে যদি আপনি মেরে ফেলেন তাহলে আপনাকে ডিভাইন সর্সারিকে শিখাবে। লয়েড বলে, তুমি তো দেখছি অনেক ইনোসেন্ট গ্রিম। সেই তো বলেছে সে অনেক শক্তিশালী, তাকে কেউ হারাতে পারবে না। তার কনফিডেন্স কমানোর জন্য এতটুকু যথেষ্ট নয়। গ্রিম বলে, আমি তো ভেবেছিলাম সে শুধু বড় বড় কথা বলছে। লয়েড বলে, তুমি শুধু দেখো, আমি এর ব্যবহার তেমনভাবে করব না তুমি যেমনটা ভাবছো। আমি জেডের শক্তির কখনোই ভুল পথে ব্যবহার করব না। তখন জেরিলের সামনে লয়েড আবার একটা অ্যাটাক টেলিপোর্টেশন করে, আর জেরিল সেটা থেকে আবার বেঁচে যায়। এরপর গ্রিম মাইকিং করে। গ্রিম বলে, আমার কথা শোনো, প্রিন্স লয়েড তোমাকে মারতে চায় না। তোমার ছল চাতুরি বন্ধ করো আর প্রিন্স লয়েডের কাছে ক্ষমা চাও, আর তাকে সরসারি শেখাও। তখন জেরিল আবার পাট নেয়। জেরিল বলে, লাক্সাকে কেউই হারাতে পারবে না, আর তুমি তোমার এই 2 নাম্বার ম্যাজিক দিয়ে আমার কিছুই করতে পারবে না। দেখো আমি কিভাবে ঘুরে ঘুরে যাচ্ছি, তোমার অ্যাটাক কখনোই আমাকে ছুঁতে পারবে না। তখন তো গ্রিম আর লয়েড তাকে দেখে ভাবে, পাগলায় করে কি? লয়েড বলে, এটা সত্য যে সে এটা থেকে বাঁচতে পারবে না, কিন্তু আমার কাছে আরও সুযোগ আছে।
টেলিপোর্ট করা মানা সিগনেচার আর টার্গেটের রিলেটিভ স্পেসের বিষয়ে ভাবা বন্ধ করতে হবে। তবে স্পেল অ্যাক্টিভ আর টেলিপোর্টেশনের মধ্যকার সময় কন্ট্রোল করা সম্ভব। এতে কিছু যায় আসে না আমি তার কতটা কাছে অ্যাটাক টেলিপোর্ট করি। স্পেস ম্যানুফেস্টিংয়ের কারণে সে বাঁচার জন্য সময় পেয়ে যায়। তখন জেরিল হাসিয়ার বলে এসব অযথা ট্রিক আমার কিছুই করতে পারবে না। তখন সে তার হাতে একটা ক্রিস্টাল শর্ট নেয়। এরপর সে লয়েডের দিকে অনেক দ্রুত ছুটে আসে। তখন লয়েড ভাবে এত দ্রুত উঠতে থাকা টার্গেটকে ধরাটা আসলে একটু কঠিন। স্পেল অ্যাক্টিভ হওয়ার আগে এটা টেলিপোর্ট করাটা সম্ভব হবে না, তাই এটাকে ঠিক ওই সময় ছাড়তে হবে যখন এটা অ্যাক্টিভ হয়ে যাবে। একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত স্পেলটাকে ধরে রাখার চেষ্টা করি, ঠিক ওইভাবে যেভাবে ফিউজ ধরে রাখে। তখনই জেরিল লয়েডের অনেক সামনে এসে পড়ে। গ্রিম বলে প্রিন্স লয়েড কিছু একটা করুন, সে আপনার অনেক কাছে এসে পড়েছে। জেরিল বলে আমি তোমার মাথা ধর থেকে আলাদা করে ফেলবো, সাহস থাকলে আমাকে থামাও। এরপর জেরিল লয়েডের অনেক কাছে পৌঁছানোর সাথে সাথেই লয়েড বলে পারফেক্ট টাইমিং, আর সে ওই অ্যাটাকটা ছেড়ে দেয়। তখন তো জেরিল আগুনে পুরো সিদ্ধ হয়ে যায়। জেরিল বলে সে এত দ্রুত এই ম্যাজিকটা কিভাবে করলো, এমনটা আগে কখনোই আমি দেখিনি। গ্রিম বলে জেরিল দ্রুত এসে প্রিন্স লয়েডের কাছে ক্ষমা চাও। তখন জেরিল বলে আমি কারো কাছেই কোনো ক্ষমা চাইবো না। এরপর সে তার শিল্ড আবার অন করে। সে আরো বলে যদিও এই শিল্ডটা ভেঙে গেছে কিন্তু এতে কিছুই যায় আসে না, যতবারই চাই না কেন আমি লাক্সার মাধ্যমে এর রিক্রিয়েট করতে পারবো। লয়েড বলে কি বললে, সত্যি? গ্রিম বলে অসহ্য একটা, এর আর কতবার বলতে হবে? লয়েড বলে লাক্সা অসাধারণ একটা ম্যাজিক তো, শেষ মুহূর্ত পর্যন্ত এটা যতবার চাই রিক্রিয়েট করা সম্ভব, যেভাবেই হোক এটা শিখতে তো হবেই। জেরিল বলে এ তো দেখছি একটা নাছোড় বান্দা, তোমার ভাগ্য ভালো যে আমি তোমাকে জীবিত রেখেছি। তুমি হয়তো জানো না আমার মুখোমুখি হওয়া কেউই কখনো জীবিত থাকে না, তবে তুমি আমার সাথে সাক্ষাৎ করতে এসেছো, যাও তোমাকে কিছু বললাম না, তুমি আমাকে দেখতে পেরেছো, এ নিয়েই সন্তুষ্ট থাকো। তখন লয়েড জেরিলের চারপাশে আবার অনেক বড় অ্যাটাক টেলিপোর্ট করে, আর এবার লয়েডের অ্যাটাক থেকে জেরিল বাঁচতে পারে না। তখন তো পাগলার মুখ থেকে সব সত্য কথা বের হয়ে আসে। জেরিল বলে আই এম সরি, আমাকে ক্ষমা করে দাও, আমি মিথ্যা বলেছি, আমার মানা আসলে সীমিত। তখন তো লয়েড 4 এলিমেন্টের অ্যাটাক একসাথে করে। তখন আমরা জেরিলের আর্তনাদ আর চিৎকার শুনতে পাই। এরপর সিন চেঞ্জ হয়, জেরিল অ্যাটাকের ঠেলায় পুরো সেরাবেরা হয়ে গেছে। লয়েড বলে এ তো সম্পূর্ণ ট্রান্সপারেন্ট হয়ে গেছে। গ্রিম বলে আমাদের মতো এথেরিয়াল এন্টিটি মানার মাধ্যমে তৈরি হয়, তবে এই বিষয়টা এই অবুজকে কে বুঝাবে? লয়েড বলে তার মানে লাক্সাকে হারানো সম্ভব। স্টিলের থেকেও এত শক্ত অস্ত্র তৈরি করতে অবশ্যই অনেক মানার প্রয়োজন। তবে হ্যাঁ, যতক্ষণ তোমার কাছে মানা রয়েছে ততক্ষণ এই শক্তি ব্যবহারে কোনো কমতি থাকবে না। জেহেরিল পাগলায় মনে মনে খুদের হাড়ি ছাড়ে না। জেহেরিল বলে সাব্বাস ছেলে, অনেক ভালো কাজ করেছো, তুমি তোমার ডিভাইন সরসারি শেখার সুযোগ হারিয়ে ফেলেছো। এখন তো আমি তোমার জিন্দিগিতেও ডিভাইন সরসারি শিখাবো না, এখন সারা জীবন শুধু এটাই ভেবে যাবে ডিভাইন সরসারি আসলে ছিল কি। তখন লয়েড জেরিলকে আবার কারেন্ট মারে। জেরিল বলে এই ছেলে তুমি এটা কি করছো? লয়েড বলে আমি শুধু আমার কিছু মানা তোমাকে ট্রান্সফার করছি, এতে তোমার একটু ভালো লাগবে। জেরিল বলে কিন্তু আমি তো তোমাকে মারার চেষ্টা করেছি। লয়েড বলে তাতে কি আসে যায়, আমি তো শুধু তোমার কাছ থেকে ডিভাইন সরসারি শিখতে চাই। জেরিল বলে কি? এরপর সিন চেঞ্জ হয়, আমরা দেখি জেরিল ফুলে কোম্বা হয়ে গেছে। জেরিল বলে তোমার নাম লয়েড, কিন্তু তুমি তো একটা শিশু। লয়েড বলে সে আগের থেকে একটু বেশি মোটা মনে হচ্ছে না? গ্রিম বলে আপনি তাকে একটু বেশি মানা দিয়ে দিয়েছেন, নির্দিষ্ট পরিমাণের থেকে অনেক বেশি মানা, যেটা মানব দেহের জন্য অনেক ভয়ানক। তবে এই ছোট্ট শিশু এত মানা কিভাবে ধরে রেখেছে, এখন বুঝেছি আমার কি করতে হবে। জেরিল লয়েডকে বলে আমার কথা শোনো ছেলে, আমি ডিভাইন সরসারি শেখানোর জন্য প্রস্তুত, এবং মনে মনে ভাবে আমার পৃথিবীতে যাওয়ার জন্য এটা অনেক ভালো একটা সুযোগ। এই শক্তি তোমাকে দেওয়ার জন্য প্রথমে আমাদের মধ্যে একটা কন্ট্রাক্ট করতে হবে। লয়েড বলে কেমন কন্ট্রাক্ট? জেহরিল বলে এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমাকে তোমার হাত দাও। এরপর জেহরিল লয়েডের হাত ধরার পর বলে এই ফাইট এখনো শেষ হয়নি, এই ছেলেটাকে শিক্ষা দেওয়ার জন্য অনেক ভালো একটা সুযোগ পেয়েছি। গাইস, মনে আছে সিজন 1-এর প্রথম এপিসোডে ঠিক একই ভুল গ্রিমও করেছিল। যাই হোক, জেহরিল আরও ভাবে যদি আমি একে কোনো কন্ট্রাক্টের অজুহাত দেখিয়ে সম্পূর্ণ বশ করতে পারি তাহলে ঈশার আর সারিয়ার মতো অনেক সুন্দর সুন্দর মেয়েদের সাথে অনেক সহজেই দেখা করতে পারবো। গ্রিম বলে আমি জানতাম এমনটাই হবে। তখন তারা কন্ট্রাক্ট শুরু করে। কন্ট্রাক্ট করতে করতে জেহরিল বলে নিজেকে ভাগ্যবান মনে করো ছেলে, আমি তোমার দেহের সম্পূর্ণ সঠিক ব্যবহার করব। এরপর জেহরিল লয়েডের শরীরে প্রবেশ করে তো অনেক খুশি। জেহরিল বলে এখন তোমার শরীর আমার বশে, তাই এখন সব জায়গায় শুধু জেহরিলের কথাই চলবে। এরপর আমরা দেখি সম্পূর্ণ বিষয়টা আসলে উল্টা, লয়েড জেহরিলকে বশ করে ফেলেছে। জেহরিল লয়েডের হাতের একটি অংশ হয়ে যায়। তখন তো জেহরিল পুরাই টাস্কি খায়। জেহরিল বলে এক সেকেন্ড, এটা কি হচ্ছে? গ্রিম বলে এখন তোমার সম্পূর্ণ শক্তি প্রিন্স লয়েডের হাতের মুঠোয়, তুমি যা এক্সপেক্ট করেছিলে তার থেকে বেশি মানা তার কাছে রয়েছে, তুমি তো তার দেহের এক হাতের তারার সমান মাত্র।
তখন জেরিল ভাবে আমি সম্পূর্ণ নিশ্চিত যে এই ডিমনটা আমাকে জেনে বুঝে ফাঁদে ফেলেছে। তখন তো লয়েড আসলে কিছুই বুঝেনি। লয়েড বলে, তাহলে এখন কি সব ঠিক আছে? আর তুমি কি এই কন্ট্রাক্টে সন্তুষ্ট? জেরিল বলে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ডিভাইন সরসারি করার জন্য একজন ডিভাইন সার্ভেন্টের ম্যাজিশিয়ানের সোলের ওপর মানা সিগনেচার করতে হবে, তারপর চার্চ অথবা অন্য কোনো মাধ্যমে একটা পথ তৈরি করতে হবে। লয়েড বলে, এই সব কিছু করার জন্য গান গাওয়াটা আসলেই জরুরি? জেরিল বলে, আসলে তোমার জন্য এমনটা প্রয়োজন নেই, কারণ আমি তোমার সাথে আছি বাবু। তাই পথ আগে থেকেই খোলা আছে, এখন সেটাকে শুধু তোমার সোলের ভেতর থেকে ডাকতে হবে। তখন লয়েড তার সোল এনার্জিকে অনুভব করে এক প্রশান্তির কল্পনায় প্রবেশ করে। তখন গ্রিম বলে, প্রিন্স লয়েড আপনি কি ঠিক আছেন? লয়েড বলে, হ্যাঁ আমি সম্পূর্ণ ঠিক আছি। আমি এইমাত্র একটা সরসারার ল্যাঙ্গুয়েজের ভিশন দেখতে পারলাম। এখন শুধু ইনটিউশন হিসেবে নয়, লজিক্যালি একে বুঝতে পারছি। এখন আমি বুঝতে পারছি ডিভাইন সরসারি আসলেই অসাধারণ। তখন গ্রিম ভাবে, এই বোকাটা হয়তো বুঝতেই পারেনি এই মাত্র মাস্টারের সাথে কি হয়েছে। এখন যেহেতু মাস্টার লয়েড ডিভাইন সরসারির ওপরও মাস্টার হয়ে গেছে, তাহলে সে এখন প্যারাডাইস আর নেদার ওয়ার্ল্ড দুটোর ওপরই রাজত্ব করার ক্ষমতা রাখে। গাইস, এই প্যারাডাইস আর নেদার ওয়ার্ল্ড দুইটা ভিন্ন ভিন্ন অনেক গুরুত্বপূর্ণ জায়গা। সিজন 3-তে এর কিছু কাহিনী হয়তোবা দেখতে পারেন। গ্রিম আরও বলে, সে হয়তো চাইলে ডিমন সুপ্রিম লর্ডের সিংহাসনও দখল করে নিতে পারে। লয়েড বলে, কিন্তু তবুও আমি কোনো পরিশ্রম করিনি, এটা শেখা অনেক সহজ ছিল। এসব কি বলছো ছোট্ট ছেলে? এত সহজে এত গুরুত্বপূর্ণ জিনিস শেখার পর এভাবে নিরাশ হয়েও না। লয়েড বলে, আমি এখানে মজা পেয়েছি। আমার মনে হয় আমি ফলাফলের চেয়ে কনস্ট্রাকশনের প্রতিটা লেভেল দেখতে বেশি আনন্দ অনুভব করি। একটা ম্যাজিকের বই আমি ততদিন পড়তাম যতদিনে ওইটা সম্পূর্ণ ছিঁড়ে না যেত। আমি অনেকবার ভেবেছি আসলে এমনটা কেন, যেন মনে হয় আমি অজানা কোনো কিছুর সমাধান করছি। আর অনেকবার আমি যখন কোনো ম্যাজিক সম্পূর্ণ বুঝে যেতাম, এমনটা মনে হতো আমি ওইসব পূর্বপুরুষদের আমার সামনে অনুভব করতে পারছি যারা আসলে ম্যাজিকটা তৈরি করেছিল। গ্রেম, তুমি এর মানে বুঝতে পারছো? তার মানে আমি আসলে বেশি পরিশ্রম করি না। যাই হোক, চলো শুরু করা যাক। তোমার লাক্সা স্পেলও একটা ডিভাইন সরসারি, তাই না? জেরিল বলে, হ্যাঁ, এটা ম্যাজিশিয়ানের উপর নির্ভর করে আলাদা আলাদা রূপ নিতে পারে। তো এখন প্রথমে একটা সোয়ার্ড তৈরি করার চেষ্টা করা যাক। তখন জেরিল ভাবে, আমি জানি না এই ডিভাইন সরসারি শেখার জন্য হ্যাভেন পর্যন্ত কিভাবে পৌঁছেছে, কিন্তু আমি এর মসৃণ চর্মের ওপাশেও অনুভব করতে পারছি তার নিষ্পাপ ভাবনাকে, যেটা তার আসল শক্তি। আর একজন অ্যাঞ্জেলাইট থেকে মানুষ যেমনটা আশা করে, এটা আমাকে তার কথা মনে করিয়ে দেয়, যাকে আমি অ্যাঞ্জেলদের থেকেও বেশি সম্মান দিয়েছিলাম। তো গাইস, এই ভিডিও শুরুতে আমি আপনাদেরকে এর কথাই বলেছিলাম। আর হ্যাঁ গাইস, একে আপনারা অবশ্যই অবশ্যই মনে রাখবেন। হয়তো অ্যাঞ্জেলদের সেবা করতে করতে আমি এটা ভুলে গেছি, আমার আসল পরিচয় কী ছিল। আমার ওই ছেলের প্রদর্শিত পথেই চলা উচিত, আর ওই বিষয়গুলোকে উপর উপর থেকে দেখার পরিবর্তে গভীরভাবে পর্যবেক্ষণ করা উচিত। গাইস, এখানে একটা বিষয় বলি, সে যার কথা বলছে, জেরিল যার কথা বলছে, সে হয়তো খারাপ নয়, তবে সে কেন খারাপ হয়েছে সেই বিষয়টাই এখানে সে বোঝাতে চাচ্ছে। কিন্তু জেরিল এটা পরিষ্কার করে বলছে না। এগুলো আমরা গল্পের পরবর্তী অংশেই জানতে পারবো। যাই হোক, জেরিল এসব কথা ভাবতে ভাবতে আমরা তো দেখি গাইস লয়েড এসব কি করতেছে। লয়েড তো ডিভাইন সরসারির মাধ্যমে আকামার একটা ঘটাইছে। সে তার ডিভাইন সরসারির মাধ্যমে তলোয়ার তো থাক দূরের কথা, প্রথমেই একটা জায়ান্ট ডিভাইন স্পিরিটকে সামান করে। তখন এটা দেখে গ্রিম আর জেরিল দুজনেই ভয় পেয়ে যায়। আর ওই ডিভাইন স্পিরিটটা ধীরে ধীরে আরো বড় হচ্ছিল। একটা সময় এটা এতই বড় হয়ে যায় যে ওই হ্যাভেনেই তার জায়গা হয় না। হ্যাভেনের সুরক্ষা বলয় ভেঙে ওইটা বেরিয়ে আসার চেষ্টা করছিল। তখন তো গ্রিম আর জেরিলের টাস্কির সোডে মির্কি বেড়া মুইঠা যায়। গ্রিম বলে, প্রিন্স লয়েড এটাকে এখনই থামান। জেরিলের তৈরি করা লাক্সা থেকে এটা অনেক বেশি ভয়ানক, আর এটা কোনো জায়গা থেকেই তো দেখতে তলোয়ারের মতো মনে হচ্ছে না। এটা আপনি কি তৈরি করেছেন? এখনই এটা করা বন্ধ করুন। লয়েড বলে, আরে এখনো আমার কাজ তো শেষই হয়নি, তুমি এসব কি বলছো? লাক্সা মাত্র শুরু করেছি, মাঝপথ থেকেই শেখা ছেড়ে দেবো? গ্রিম ভাবে, কি এটা এখনো সম্পূর্ণ হয়নি? এর আন্ডার কনস্ট্রাকশন এখনো চলছে। এরপর জেরিল তার টাস্কি থেকে বাইর হইয়া কথা বলতে শুরু করে। জেরিল বলে, এটা হতেই পারে না, সম্পূর্ণ অসম্ভব। লাক্সার রূপ ইউজারের মানার কোয়ান্টিটি আর আকারের উপর নির্ভর করে, কিন্তু এটা দেখতে এমনটা হওয়া কখনোই সম্ভব নয়। এটা দেখে এখন আমার এমনটা মনে হচ্ছে আর্কএঞ্জেলের চকচক করা আর্ক মনস্টার ডলের মতো। গ্রিম বলে, আর্ক ডিভাইন সরসারার থেকে এটা অনেক বেশি কিছু। তোমার মাথা ঠিক নাই, তোমার মাথায় ক্যারোইটা গেছে, তুমি আগে শান্ত হও। জেরিল বলে, এখন তো আমার মনে হচ্ছে এটা একটা ডিভাইন রেভলিউশন। ছোট্ট ছেলে, সরি প্রিন্স লয়েড, আমি আপনার পায়ে পড়ি, আমাকে আপনার সাথে নিয়ে যান, আমি আপনার অনেক কাজে আসবো। তখন গ্রিম চটে যায়। গ্রিম বলে, তুমি চুপ থাকো, তোমার থতমা ব্রেক করো আগে। এদিকে কম্বাইন্ডের ঠাসায় আমি পিসা যাইতাছি, পারলে আমার আগে হেল্প করো।
এরপর সিন চেঞ্জ হয় ব্যাবিলনের দিকে। আমরা দেখি বৃষ্টি ছাড়াই আকাশে মেঘ চমকাচ্ছে আর মানব জগতের আবহাওয়া অনেক খারাপ হয়ে গেছে। ব্যাবিলন বাইরে হাঁটতে হাঁটতে বলে, এত দূরে আসার পরও ঈশারের গানের সুর সম্পূর্ণ পরিষ্কার রূপে শোনা যাচ্ছে। আরে বেটা, তুই এখনো ঈশারের গান লইয়া পইরা আসোস? ওইদিকে লয়েড ডিভাইন সরসারি দিয়ে কেল্লা ফতে কইরা দিছে। একবার ভাবুন তো গাইস, অ্যাসাসিন গিল্ডের সবাইটা দেখলে তাদের কি রিয়াকশন হতো। তখন ব্যাবিলন আরো বলে, এই আকাশের গর্জন কেন থামছে না? একাধারে বিদ্যুৎ চমকেই যাচ্ছে, হবে না? ওইদিকে লয়েড যে আকাম ঘটাচ্ছে। তখনই ব্যাবিলন কিছু একটা অনুভব করতে পারে। ব্যাবিলন বলে, আমি আবারও ওই ঘ্রাণটাই পাচ্ছি। ফুলের সুবাসের জন্য সেটা বোঝা যাচ্ছে না, তবে ইঁদুরের নাক অনেক বেশি অ্যাকুরেট। আর এই ঘ্রাণটা চার্চ থেকে সম্পূর্ণ আলাদা। তবে এমনিতেও এদিক ওদিক দেখে কোনো লাভ নেই, কিন্তু এর সাথে যদি প্রিন্স লয়েডের ডিভাইন সরসারির কোনো সম্পর্ক থাকে তাহলে। এটা বলতে না বলতেই তার পাশে এসে একজন দাঁড়ায় এবং সে বলে, তুমি কি রাস্তা ভুলে গেছো ভাই? তখনই ব্যাবিলন অদ্ভুত কিছু একটা অনুভব করতে পারে। ওই লোকটি আরো বলে, এই চার্চে যে কেউ হারিয়ে যেতে পারে, তো চলো আমি তোমাকে রিসাইটেলে নিয়ে যাই, আমাকে তোমার সাহায্য করতে দাও। গাইস, আসলে তার উদ্দেশ্য কিন্তু মোটেও এটা নয়। সে ব্যাবিলনকে আসলে অন্য কোথাও নিয়ে যেতে চায়। আর এই সম্পূর্ণ ভিডিওতে আমি এর অপেক্ষাই করছিলাম যে এর কথা আপনাদেরকে কখন বলবো। ব্যাবিলন বলে, না, তার কোনো প্রয়োজন নেই, আর আমার গোলাপ অনেক পছন্দ। আমি যদি কিছু গোলাপ নেই, আপনার কোনো আপত্তি আছে? ওই লোকটি বলে, গোলাপ দিয়ে তুমি কি করবে? এর থেকে তো তোমার তাদের পারফরমেন্স শোনাটা বেশি জরুরি। ব্যাবিলন বলে, তাহলে আপনার জন্য এটা জরুরি নয়? তখন সে বলে, আরে আমি তো একজন পাদ্রী, আমার কাজ হলো আমি তাদেরকে সাহায্য করি যারা পথ ভুলে গেছে। ব্যাবিলন বলে, তার মানে আপনি সবাইকে সঠিক পথে আনতে পারেন? পাদ্রী বলে, আমি একজন পাদ্রী হলেও মাঝে মধ্যে নিজেই পথ ভুলে যাই। তাহলে আপনি শুধু শুধু এই কাজটা কেন করছেন? অন্যের টাইম ওয়েস্ট করছেন। আর আপনি রোজরি কেন পড়েননি? আমার জানা মতে পাদ্রীরা তো সবসময় রোজরি পড়ে। আমি নতুন, তারপরও আমার কাছে একটা রোজরি আছে, দেখো। ওই পাদ্রী বলে, কতটা অসতর্ক আমি। তুমি ঠিক বলেছো, এটা অনেক বড় একটা ভুল। আমি জানি এটা অনুচিত, কিন্তু আমি সবসময় এই বিষয়টা ভুলে যাই। কিন্তু তুমি তো আমাকে অনেক ভালো কিছু শিখালে, আর তাই তুমি যদি পাদ্রী হয়ে যাও তাহলে তোমার ওই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এই বাগানও একটা পবিত্রতম একটা স্থান, তাই একে ছোট মনে করো না, আর আমাকে ক্ষমা করবে। ব্যাবিলন বলে, আসলে আমি এখানে নতুন। তখনই ওই স্থানে র্যান আর শিরো এসে পড়ে। র্যান বলে, ব্যাবিলন তুমি এখানে কি করছো? রিসাইটেল একেবারে শেষের পর্যায়ে। এরপর শিরো ওই ফাদারকে দেখলে অনেক রেগে যায় এবং সে গর্জন করতে থাকে। হয়তো সে আগেই বুঝতে পারে এই পাদ্রী তেমন একটা ভালো লোক নয়। শিরোকে দেখে ব্যাবিলনও কিছু একটা টের পায়। ব্যাবিলন ওই পাদ্রীকে বলে, এটা তো মানতেই হবে, আপনি অনেক ধার্মিক একজন লোক, তবে আমি আপনাকে একটা পরামর্শ দেব। আপনার রোজরি সবসময় আপনার সাথেই রাখা উচিত, নয়তো বিষয়টা এমন মনে হবে আপনি ওইটা ইচ্ছা করেই মাঝে মধ্যে পড়েন। আপনি এত লম্বা একটা সময় ধরে চার্চের একজন মেম্বার, তবে আপনার রোজরি এত অপরিষ্কার আর অপরিচ্ছন্ন কেন? পাদ্রী বলে, হ্যাঁ ঠিক বলেছ, আর তোমার ওই সঙ্গীর পেটটা অনেক কিউট। তখন শিরো ওই পাদ্রীকে দেখে ভয় পেয়ে যায়। পাদ্রী আরো বলে, তোমরা হয়তো অনেক ভালোভাবে তার দেখাশোনা করো, তাকে ভালো খাবার দাবার দাও। তখন ওই পাদ্রীর হাত অনেক অদ্ভুতভাবে নড়াচড়া করছিল। হয়তো তার মতলব আছে এই তিনজনের সাথেই পাদ্রী এখন কিছু করবে। তখনই ওই স্থানে লয়েড এসে পড়ে। লয়েড বলে, আরে তোমরা এখানে কি করছো? রিসাইটেল শেষ হয়ে গেছে? আমরা দেখি আকাশ ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করে। তখন র্যান বলে, লয়েড তুমি কোথায় চলে গিয়েছিলে? তোমার জন্য কতটা ভয় পেয়ে গিয়েছিলাম জানো তুমি? এরপর লয়েড পাদ্রীর দিকে এগিয়ে আসে। তখন তাদের মধ্যে তেমন কিছুই হয় না, তবে তারা দুজনকে ক্রস করার সময় কিছু একটা অনুভব করতে পারে। লয়েড শিরোর কাছে যাওয়ার পরই শিরো তাকে জড়িয়ে ধরে। লয়েড বলে, আরে শিরো তুমি এমনটা কেন করছো? তোমাকে দেখে তো অনেক খুশি মনে হচ্ছে, তুমি আমাকে এত মিস করেছো? আমি তো মাত্র কিছুক্ষণের জন্য গিয়েছিলাম। তখনই লয়েড পাদ্রীর দিকে নিশানা করে আর বলে, সোভিনিয়ার অ্যাটাক। আসলে সে মস্করা করছিল, তবে জেরিল তখন তার হাতেই ছিল, সে এটা দেখে ভয় পেয়ে যায়। আর পাদ্রী তখন নিশ্চুপ হয়ে দাঁড়িয়েছিল। এরপর তারা সবাই চার্চে ফিরে আসলে ঈশার বলে, আরে লয়েড তোমার কাছে আমাদের রিসাইটেল কেমন লেগেছে? আর আজ আমরা তো আমাদের সর্বোচ্চটা দিয়েছি। লয়েড বলে, হ্যাঁ, শুরু থেকে শেষ পর্যন্তই সম্পূর্ণ অসাধারণ একটা পারফরমেন্স ছিল। ঈশার বলে, প্রথমে ভাবা হয়েছিল একটা এমার্জেন্সির জন্য এটাকে ক্যান্সেল করা হবে। তখন তো জেহেরিল লয়েডের হাতে লাফালাফি শুরু করে। জেহেরিল বলে, আরে কতদিন ধরে আমি এর অপেক্ষায় ছিলাম, আমার তাকে বলতেই হবে তার জন্য আসলে আমার ফিলিংস। এটা বলতে না বলতেই লয়েড জেহেরিলকে চেপে ধরে। লয়েড বলে, না, ক্যান্সেল না করেই ভালো হয়েছে। তখন ব্যাবিলন বলে, সিস্টার ঈশার আমাকে একটু বলুন তো, বাইরে যে ফুলের বাগানটা রয়েছে সেটাকে কি অনেক পবিত্র মনে করা হয়? ঈশার বলে, আমাকে তুমি শুধু ঈশার বলতে পারো, আর হ্যাঁ, ফলোয়ার্সদের পোষা প্রাণীদেরকে রাখার জন্য ওই জায়গাটা ব্যবহার করা হয়, কারণ আমরা তাদেরকে ভিতরে নিয়ে আসতে পারবো না। ব্যাবিলন বলে,
তবে ওইখান থেকে মানবদেহের পচে যাওয়ার একটা গন্ধ, এটা বলতে না বলতে লয়েড ব্যাবিলনের দিকে তাকায়। তখন ব্যাবিলন মনে মনে ভাবে, কিলারদের জীবন আসলে এতটাও সহজ নয়। আমি প্রথমে সবসময় খারাপ ফলাফলের বিষয়টা আগে ভাবি। আমার মনে হয় রিসাইটেলে সবকিছুই ঠিকঠাক ছিল, আর প্রিন্স লয়েড ফিরে আসার পরও কোনো ঝামেলা হয়নি। কিন্তু তবুও তখন লয়েড সবাইকে বলে, তো সবাই শুনুন, আমি আজ চার্চ ছেড়ে চলে যাচ্ছি। তখন ফাদার তার কথা শুনে টাসকি খায়। ব্যাবিলন ভাবে, মনে হয় সে ওইটা পেয়ে গেছে যেটা তার প্রয়োজন ছিল। এখন এই চার্চের সাথে যাই হোক না কেন, আমার এতে কিছুই যায় আসে না। তখন ঈশার বলে, থামুন মিস্টার ব্যাবিলন, আপনি আজ আমার জীবন বাঁচিয়েছেন, কিন্তু আমি এখন পর্যন্ত তার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারিনি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার জীবন বাঁচানোর জন্য। তখন ওই পাদ্রী তার রোজরি মাটিতে ফেলে বলে, এটা আরো বেশি নোংরা হওয়া উচিত ছিল, কারণ আমি আমার আসল রোজরি হারিয়ে ফেলেছিলাম, আর কিছুদিন আগেই আমি এই নতুন রোজরিটা পেয়েছি। তখনই সে একটা সুড়ঙ্গ খুললে সেখান থেকে কিছু অদ্ভুত মনস্টার বের হয়। পাদ্রী তাদের বলে, তাদের পিছু নেওয়ার কোনো প্রয়োজন নেই, তবে হ্যাঁ, আমার মনে হয় এখানে নিরাপত্তা আরো বাড়াতে হবে। আমাকে কেউ বাধা প্রদান করবে এটা একদমই ভালো লাগে না, বিশেষ করে তখন যখন আমি এই বিষয়গুলো ভেবে রেখেছি। তো গাইস, এভাবে একটা মিস্টিরিয়াস মুহূর্তের মাধ্যমেই এই এপিসোডটার সমাপ্তি হয়। এই এপিসোডটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি যদি সম্পূর্ণ ভালো লেগে থাকে, আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর হ্যাঁ, আপনি চাইলে ভিডিওটা শেয়ার করতে পারেন আপনার ফেসবুক এনিমে কমিউনিটিতে, অথবা আপনার ফ্রেন্ডদের কাছে, অথবা অন্য যে কোনো সোশ্যাল কমিউনিটিতে, যদি আপনার এই ভিডিওগুলো পছন্দের হয়ে থাকে। আর হ্যাঁ, ভালো লাগলে তো অবশ্যই কমেন্ট করবেন, কারণ আপনাদের কমেন্ট আর সাবস্ক্রাইবের মাধ্যমে আমি মোটিভেশন পাই এরকম নতুন ভিডিও তৈরি করতে। আশা করি পাশেই থাকবেন, সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।